বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েল সৃষ্ট চরিত্র শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ ডেভিলস ফুট। স্যার আর্থার ইগনেশিয়াস কোনান ডয়েল 1859 সালে 22 মে জন্মগ্রহণ করেছিলেন এডিনবরা, স্কটল্যান্ডে। তিনি ছিলেন একজন ইংরেজ লেখক এবং চিকিৎসক। তার শার্লক হোমসের গল্পসমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে কল্পবিজ্ঞান গল্প, নাটক, প্রেমের উপন্যাস, কবিতা, নন ফিকশন, ঐতিহাসিক উপন্যাস এবং রম্য রচনা। তিনি 1930 সালে 71 বছর বয়সে ক্রোবার অফ ইস্ট সাসেক্স, ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন। গল্পে বিভিন্ন চরিত্রে কলাকুশলীরা হলেন ওয়াটসন এবং গল্প পাঠে শুভজিৎ, মিস্টার রাউন্ডহেড চরিত্রে ঋতব্রত, মর্টিমার ট্রিগানিসের চরিত্রে দেবজিৎ, ডক্টর লিওন স্টার্নডেলের চরিত্রে অঙ্কিত, গল্পের সূত্রধর এবং শার্লক হোমসের চরিত্রে আমি অয়ন। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ ডেভিলস ফুট প্রথম পর্ব। বন্ধুবর শার্লক হোমসের কীর্তিকাহিনী লিখতে গিয়ে সবচেয়ে বড় যে অসুবিধার সম্মুখীন হয়েছি তা হলো হোমসেরই অনিচ্ছা। নিজের ঢাক তো নিজে পিটেবেই না, কাউকে পিটতেও দেবে না। কথা কম, ছিদ্রগোছে সব কিছুর মধ্যে, প্রকৃতি কাঠখোট্টা, কাঠে গেলে ভয় লাগে। সস্তা বাহবায় তার বিন্দুমাত্র আকর্ষণ নেই। রহস্যের জট সুন্দরভাবে ছড়িয়ে ঠিক সমাধানে পৌঁছতে পারলেই অনাবিল তৃপ্তিতে মনটা ভরে ওঠে কানায় কানায়। সেইটাই ওর সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় পুরস্কার। তারপর বাহবার ভাগটুকু তুলে দেয় সরকারি গোয়েন্দাদের হাতে, এবং যখন দেশ জুড়ে ধন্য ধন্য রব ওঠে সরকারি গোয়েন্দাদের নামে, বিদ্রুপের হাসি হেসে আপন মনে। শুধু এই কারণেই প্রচুর রসদ থাকা সত্ত্বেও বেশ কয়েক বছর ওর অনেক ভালো ভালো কীর্তিকলাপ জনগণকে উপহার দিতে পারিনি আমি। তাই গত মঙ্গলবার হোমসের কাছ থেকেও টেলিগ্রামটা পেয়ে অবাক হলাম। এ যে আকাশে চাঁদ হাতে পাওয়া, এভাবে টেলিগ্রাম পাঠিয়ে কখনো ফরমাশ করেনি হোমস। লিখেছে, কর্নিশ আতঙ্ক নিয়ে এবার কিছু লিখে ফেলো, পাঠকরা চমকে যাবে। অনেক অদ্ভুত কেসের সমাধান করেছি, কিন্তু এত অদ্ভুত কোনোটাই নয়। জানি না হঠাৎ এ খেয়াল ওর মাথায় এলো কেনই বা মনে পড়লো পুরনো কাহিনী। আমি কিন্তু আর দেরি করলাম না। মত পাল্টে যাওয়ার আগে তড়িঘড়ি কেসটার পুরনো কাগজপত্র খুঁজে নিয়ে লিখতে বসেছি আশ্চর্য ভয়াল সেই উপাখ্যান। 1897 সালের বসন্তকালে শরীর ভেঙে পড়ে শার্লক হোমসের। লোহার কাঠামোতেও ঘুণ ধরার উপক্রম হয়। অত্যাধিক পরিশ্রম আর স্বাস্থ্য রক্ষায় বিন্দুমাত্র যত্ন না নেওয়ার দরুন মার্চ মাসে ধূমকেতুর মতো রীতিমতো নাটকীয়ভাবে হোমসের জীবনে ঢুকে পড়লেন হার্লে স্ট্রিটের বিখ্যাত ডাক্তার মুর আগার। সে কাহিনী অন্য সময় বলা যাবে এখন। এবং তিনি জানিয়ে দিলেন কর্মক্ষমতার জন্মের মতো চলে যাবে যদি এক্ষুনি সব কাজ ফেলে ঢালাও বিশ্রাম না নেয় হোমস। নিজের শরীর নিয়ে কোনো কালেই ভাবত না হোমস। শরীরের থেকে মনকে সরিয়ে আনার আশ্চর্য ক্ষমতা ছিল, আর ছিল বলেই বুঁদ হয়ে থাকতো হাতের কাজ আর চিন্তা। কিন্তু যখন শুনলো জন্মের মতো কাজ করার ক্ষমতা চলে যেতে পারে বিশ্রাম না নিলে, তখন সব কাজ ছুঁড়ে ফেলে দিয়ে ঠিক করলো বায়ু পরিবর্তনে যাবে। সেই কারণেই সেই বছর বসন্তের গোড়ার দিকে কর্নিশ অন্তরীপের শেষ প্রান্ত পলধু উপসাগরের কাছে একটি ছিমছাম ছোট্ট কটেজে আস্তানা নিলাম দুই বন্ধু। অপূর্ব জায়গা বটে, হোমসের নিরস প্রকৃতির উপযুক্ত। ঘাস ছাওয়া উঁচু জমির উপর আমাদের চুনকাম করা কটেজের জানলা থেকে চোখ পড়ত অর্ধবৃত্তাকারে ক্রুর কুটিল দৃশ্যের ওপর। দেখতাম পালতোলা জাহাজের মারণফাঁদ মাউন্টস বে, দেখতাম
কিভাবে সারি সারি কালচে খোঁচা খোঁচা এবড়ো খেবড়ো পাথর উঁচিয়ে রয়েছে জলের মধ্যে থেকে। সাগর ফেনায় ঢাকা এই চোড়া পাথরের ধাক্কায় ডুবেছে বহু জাহাজ, মরেছে বহু খালাসি। অথচ উত্তরে বাতাসে বড় শান্ত দেখায় ভয়াল এই মাউন্টস বে। দূর থেকে ঝড়ে উথালি পাতালি জাহাজ ছুটে আসে মরীচিকার টানে, আসে একটু স্থির হতে, ঝড়ের হাত থেকে বাঁচতে। দক্ষিণ পশ্চিমে ঝড় এলেই কিন্তু চেহারা পাল্টে যায় শান্ত সুন্দর এই উপসাগরে। তখন ঘূর্ণিঝড়ের দাপটে জল ফুঁসে ওঠে, নোঙরে হ্যাঁচকা টান পড়ে, শুরু হয় পাথরের খোঁচা বাঁচিয়ে জাহাজ নিয়ে বেরিয়ে যাওয়ার শেষ লড়াই। কিন্তু বুদ্ধিমান খালাসি এই শয়তান অঞ্চলের ধারের কাছেও জাহাজ আনে না। জলের মতন ডাঙার চেহারাও বুক কাঁপানো, ঢেউ খেলানো বাদার পর বাধা। বালিয়াড়ির রঙে তরঙ্গায়িত জলাভূমির শেষ যেন আর নেই। কাকপক্ষীও বুঝি থাকে না এই ধুধু প্রান্তরে। মাঝে মাঝে মাথা উঁচিয়ে থাকা এক একটা গির্জার চূড়ো দেখে কেবল বোঝা যায় যে ছন্ন ছাড়া সেকেলের গ্রামগুলো রয়েছে কোথাও কোথাও। এখানে সেখানে ছড়িয়ে আছে প্রাগৈতিহাসিক বাসিন্দাদের তৈরি পাথরের স্মৃতিস্তম্ভ। সুদূর অতীতে তারা যে এই বিজন অঞ্চলে ঘর সংসার করে গিয়েছিল তারই পাথুরে প্রমাণ। বিচিত্র থাম, বিদঘুটে স্তূপের অন্তরালে তাদেরই চিতাভস্য, আর কিম্ভূত কিমাকার মাটির বাসনপত্র। জায়গাটার এই প্রাগৈতিহাসিক মাহাত্ম্য আর হারিয়ে যাওয়া ভুলে যাওয়া জাতির স্মৃতিচিহ্ন এবং সব মিলিয়ে একটা ভয়াল ভয়ঙ্কর রূপ শার্লক হোমসের বেশ মনে ধরেছে বোঝাই গেল। কল্পনায় গা ভাসিয়ে দেওয়ার এমন উপযুক্ত খোরাক পেয়ে অধিকাংশ সময় কাটত নির্জন জলায় একা একা ঘন্টার পর ঘন্টা ঘুরে বেরিয়ে। সুপ্রাচীন কর্নিশ ভাষাটিও খুব পছন্দ হয়ে গেছে দেখে গেল, আর এই নিয়ে রীতিমতো চর্চাও আরম্ভ করে দিল। আমাকে বললে চার্লিন ভাষার সঙ্গে নাকি কার্নিশ ভাষার দারুণ মিল আছে। টিন ব্যবসায়ী ফিশিয়ানদের ভাষার থেকে বেশ কিছু শব্দ ধার করাও হয়েছে। ভাষাতত্ত্বের ওপর এক বাক্স বই আনিয়ে এই সম্পর্কে সবে একটা গবেষণামূলক প্রবন্ধ রচনা করতে যাচ্ছে, এমন সময় আমার সব আশা ধূলিসাৎ করে এই পাণ্ডববর্জিত অমন একটা বিকট স্বপ্নীল দেশের কোত্থেকে একটা হতকুচ্ছিত কূট সমস্যা এসে হাজির হলো একেবারে দোরগোড়ায়। খাস লন্ডন শহরেও এমন রক্ত জল করা, এমন প্যাঁচালো, এমন রহস্যজনক ধাঁধার জট কখনো ছাড়াতে হয়নি। দিব্যি শান্তিতে খেয়ে দিয়ে বেরিয়ে দিন কাটাচ্ছিলাম। এমন সময় মূর্তিমান উৎপাতের মতন এই চক্রান্তে জড়িয়ে যাওয়ার শান্তিতে দিনযাপন শিখে উঠল। অদ্ভুত আশ্চর্য ঘটনার আবর্ত নিদারুণ উত্তেজনা সৃষ্টি করে বিপর্যস্ত করে তুলল আমাদের প্রাত্যহিক জীবন। এবং সেই উত্তেজনায় চঞ্চল হলো শুধু কর্নওয়াল নয়, সমগ্র পশ্চিম ইংল্যান্ড। আমার কিছু কিছু পাঠক হয়তো সে সময় খবরের কাগজে কর্নিশ আতঙ্ক সম্বন্ধে দু এক লাইন খবর পেয়ে থাকতে পারেন, কিন্তু পুরো খবর কেউ জানেন না। 13 বছর পরে অকল্পনীয় সেই কাহিনী সবিস্তারে উপহার দিতে বসেছি সারা দেশকে। আগেই বলেছি, এদিকে সেদিকে ছড়িয়ে থাকা গির্জের মতো মাথাগুলো দেখেই বোঝা যেত মান্ধাতার আমলের গাগুলো রয়েছে কর্নওয়ালের কোথায় কোথায়। সবচেয়ে কাছের গ্রামটার নাম ছিল ট্রেডারনিকোলাস। শ্যাওলা ধরা সুপ্রাচীন একটা গির্জাকে ঘিরে সদুয়েক বাসিন্দার অনেকগুলো কটেজ নিয়ে গড়ে উঠেছে সেই গ্রাম। গায়ের পাদ্রী মিস্টার রাউন্ড হে ভদ্রলোক প্রত্নতত্ত্বের বাতিক থাকায় হোমস বেশ খাতির জমিয়ে নিল তার সাথে। ভদ্রলোক মাঝবয়সী, মোটাসোটা, অমায়িক, স্থানীয় খবরের ডিপো বললেই চলে। চায়ের নেমন্তন্ন রাখতে পাদ্রী সাহেবের বাড়ি গিয়ে জেনেছিলাম মার্টিমার ট্রেগার্নিস নামে এক ভদ্রলোক পাদ্রীর স্বল্প আয়কে একটু বৃদ্ধি করেছেন তার পেল্লাই বাড়ির খান কয়েক ঘর ভাড়া নিয়ে। ভাড়াটের সঙ্গে পাদ্রীর এমনিতে অনেক অমিল থাকলেও পয়সার দিক দিয়ে কিছুটা সুরাহা হওয়ায় কৃতার্থ হয়েছেন ব্যাচেলার পাদ্রী। ভাড়াটের চেহারা কিন্তু কালচে পাতলা, চোখে চশমা, হাঁটেন একটু ঝুঁকে, যেন বিকৃতি আছে শরীরের কোথাও।
চায়ের আসর মাতিয়ে রাখলেন পাদ্রী সাহেব, কিন্তু ভাড়াটে ভদ্রলোক চুপচাপ বসে রইলেন অন্যদিকে তাকিয়ে। যত রাজ্যের বিষাদ মুখে টেনে এনে অদ্ভুত ভাবে মুখে চাবি এঁটে ডুবে রইলেন নিজের মনের ভেতর। মনে হলো যেন অনেক দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছে। আসলে তার প্রকৃতি এই রকম মৌন। 16ই মার্চ, মঙ্গলবার। এহেন দুই ব্যক্তি দুম করে ঢুকে পড়লেন আমাদের ঘরে প্রাতরাশে ঠিক পরে। আমরা তখন সবে ধূমপান আরম্ভ করেছি, শেষ করেই রোজকার অভ্যাস মতো জলা পরিভ্রমণে বেরোবো ভাবছি। উত্তেজিত কণ্ঠে পাদ্রী সাহেব বললেন, কাল রাতে অস্বাভাবিক আর অত্যন্ত মর্মান্তিক একটা কাণ্ড ঘটেছে। আমাদের কপাল ভালো, বিধাতা সদয় বলেই অশ্রুতপূর্ব এই ঘটনার মধ্যে আপনাকে আমরা সাথে পেয়ে গেছি। ইংল্যান্ডে আপনি ছাড়া আর কেউ নেই যিনি এই রহস্যর সমাধান করতে পারেন। আমি পাদ্রী মহাশয়ের দিকে নির্দয় চোখে কটমট করে তাকালাম, কিন্তু শিকারের গন্ধ পেলে ঝানু হাউন্ড যেভাবে চনমনে হয়ে ওঠে, ঠিক সেইভাবে মুখ থেকে পাইপ নামিয়ে পিঠ খাড়া করে হোমস সিধে হয়ে বসলো আস্তে আস্তে। হাতির ইশারায় বসতে বলল দুই অভ্যাগতকে। এদের মধ্যে অনেক সংযত দেখলাম মার্টিমার ট্রেগারনিসকে। তা সত্ত্বেও যেভাবে ভদ্রলোক অস্থিরভাবে রোগা রোগা দুই হাত পরস্পর ঘষতে লাগলেন এবং কালো চোখের উজ্জ্বল চাউনি মেলে তাকিয়ে রইলেন, বেশ বুঝলাম একই আতঙ্ক দুজনকেই সমানভাবে অভিভূত হয়ে পড়েছে। আপনি বলবেন না আমি বলবো? দেখছি আপনিই প্রথম ব্যাপারটা আবিষ্কার করেছেন, উনি জেনেছেন পরে, সুতরাং আপনি শুরু করুন। ভারী সোজা এই অনুমিতি সিদ্ধান্ত অকৃত্রিম বিস্ময়সূচক ফুটিয়ে তুলল দুজনেরই চোখে মুখে। ব্যাপারটা আমিও বুঝলাম দুজনের সাজ পোশাক দেখে। পুরুতমশাই পোশাক পরেছেন তাড়াহুড়ো করে, কিন্তু ভাড়াটে ভদ্রলোক শ্রীঅঙ্গে জামা কাপড় চাপিয়েছেন বেশ পরিপাটি করে। আমি বরং গোড়ায় দু একটা কথা বলে নিই, শোনবার পর ভেবে দেখবেন মিস্টার ট্রেগেনিসের কাছে বিশদ শুনবেন, না সোজা ধাওয়া করবেন রহস্য ঘেরা অনুকূলস্থল অভিমুখে। জলার কাছে মান্ধাতা আমলের পাথরটার কাছেই ট্রেডারনিক ওয়ার্দা ভবনে গত সন্ধ্যা কাটিয়ে এসেছেন ওর দুই ভাই আর এক বোনের সঙ্গে। ভাইদের নাম ওয়েন আর জর্জ, বোনের নাম ব্রেন্ডা। তাস খেলেছেন রাত 10টা পর্যন্ত। 10টার পর চলে আসবার সময় দেখে এসেছেন তাস নিয়ে খাবার ঘরের গোল টেবিল ঘিরে মশগুল হয়ে বসে তিন ভাই বোন। শরীর বা মনের স্বাস্থ্য যতখানি ভালো থাকা সম্ভব ততটাই ভালো। খুব ভোরে ওঠা ওর অভ্যেস। আজ ভোরে বেড়াতে বেরিয়ে দেখা হয়ে গেল ডক্টর রিচার্ডসের সঙ্গে। জরুরি কল্পে ছুটছেন ট্রেডারনিক ওয়ার্ড ভবনে। উদ্বিগ্ন হলেন মিস্টার মর্টিমার ট্রেগেনিস। গেলেন তৎক্ষণাৎ, গিয়ে দেখলেন এক অসাধারণ দৃশ্য। দেখলেন কাল রাত্রে ঠিক যেভাবে গোল টেবিল ঘিরে সামনে তাস নিয়ে বসা অবস্থায় ভাই বোন তিনজনকে দেখে গিয়েছিলেন, সেইভাবে বসে রয়েছে তারা। শক্ত হয়ে মরে পড়ে আছে বোন, আর দুপাশে বসে দু ভাই বিকৃত গলায় চেঁচাচ্ছে, পাগলের মতন হাসছে, গান গাইছে, কখনো কাঁদছে। সুস্থ মস্তিষ্কের কোনো লক্ষণই তাদের নেই। তিনজনের মুখে ফুটে উঠছে অবর্ণনীয় বিভীষিকার প্রতিচ্ছবি। বিকট খেঁচনি আর প্রবল আক্ষেপে মুখগুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে সীমাহীন আতঙ্কে। অনেক দিনের রাঁধুনি আর আর হাউসকিপার মিসেস পর্টার ছাড়া বাড়িতে কেউ নেই। রাত্রে সে মরার মতন ঘুমিয়েছে, আওয়াজ টাওয়াজ পায়নি, চুরি যায়নি কিছু, কোথাও কিছু আগোছালো অবস্থাতেও পাওয়া যায়নি। কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছে না এমন কি ভয়ঙ্কর কাণ্ড ঘটল যা দেখে কল্পনাতীত আতঙ্কে একটি মেয়ে পাথর হয়ে গেছে মরে, আর দুটি শক্ত সামর্থ্য পুরুষের মাথা খারাপ হয়ে গিয়েছে। মিস্টার হোমস, সংক্ষেপে এই হলো ঘটনা। আপনি যদি মাথা খাটান এ নিয়ে, মস্ত উপকার হয় আমাদের। মনে মনে ভাবছিলাম কি করে কয়েকটা বাক্যবান ত্যাগ করে বন্ধুবরকে সহজ অবস্থায় ফিরিয়ে আনে। এসেছি ভাঙা স্বাস্থ্য জোড়া লাগাতে, রহস্য সমাধান করতে নয়, এইটাই বুঝিয়ে বলবো। কিন্তু ওর কোচকানো কপালের ভাঁজে আঁকা গভীর চিন্তার রেখা দেখে বুঝলাম বৃথা চেষ্টা।
কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে অদ্ভুত নাটকটা নিয়ে যেন সমাহিত হয়ে রইল মনে মনে। তারপর বললে, কথা দিচ্ছি এ ব্যাপারে আপনাদের পাশে আমি আছি। সত্যিই খুব জট পাকানো মনে হচ্ছে ব্যাপারটা, খুবই রহস্যময়। আপনি কি সেখানে নিজে গেছিলেন মিস্টার রাউন্ডে? মিস্টার ট্রেগেনিস ছুটতে ছুটতে এসে খবরটা দিতেই তড়িঘড়ি করে আসছি আপনার সঙ্গে পরামর্শ করার জন্যে। জায়গাটা এখান থেকে কত দূরে? ধরুন মাইল খানেক। তাহলে হেঁটেই যাওয়া যাক। যাওয়ার আগে মিস্টার মর্টিমার ট্রেগেনিসকে কয়েকটা প্রশ্ন করব। এতক্ষণ নির্বাক হয়ে বসেছিলেন মিস্টার ট্রেগেনিস। লক্ষ্য করলাম ওর চাপা উত্তেজনা পাদ্রী মহাশয়ের ফেটে পড়া উত্তেজনার চাইতে কোনো অংশে কম তো নয়, বরং বেশি। ফ্যাকাশে মুখে হোমসের দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়েছিলেন ভদ্রলোক। রোগা রোগা দুই হাত কচলাচ্ছেন বিরামহীন ভাবে। পারিবারিক বিপর্যয়ের কাহিনী শুনতে শুনতে থরথর করে কাঁপাচ্ছে দুই ঠোঁট। কুচকুচে কালো দুই চোখেও যেন মূর্ত হয়ে উঠেছে বর্ণনার অতীত সেই আতঙ্ক। যা ইচ্ছা জিজ্ঞেস করুন মিস্টার হোমস, যদিও বিষয়টা আলোচনা করার মতন নয়, তাহলেও যা জানি সব বলবো। কাল রাতের ঘটনাটা বলুন। পাদ্রী মশাই যা বললেন, গেছিলাম আড্ডা মারতে। ওরা বললে তাহলে এক হাত হুইস্ট খেলা যাক। বসে গেলাম তাস নিয়ে। তখন 9টা, উঠলাম 10:15 নাগাদ। ওরা তখন দারুণ ফুর্তিতে মশগুল হয়ে টেবিল ঘিরে বসে আছে। আপনাকে এগিয়ে দিল কে? মিসেস পোর্টার শুয়ে পড়ায় আমি নিজেই হল ঘরের দরজা খুলে বেরিয়ে এলাম। দরজা নিজেই বন্ধ করে দিলাম। খাবার ঘরের জানলা বন্ধ ছিল, কিন্তু খড়খড়ি তোলা ছিল। আজ সকালেও জানলা ও দরজার অবস্থা যা দেখলাম একই রকম। বাড়িতে কেউ ঢুকেছে বলে মনে হলো না, তা সত্ত্বেও সাংঘাতিক আতঙ্কে সে পাগল হয়ে গিয়েছে ভাইরা। আর ভয়ের চোটে মোড়ে কাঠ হয়ে পড়ে রয়েছে বোন। মাথাটা ঝুলে পড়েছে চেয়ারের হাতল পর্যন্ত। মিস্টার হোমস, জীবনের শেষ দিন পর্যন্ত ঘরের সেই দৃশ্য আমি মন থেকে মুছে ফেলতে পারবো না। আশ্চর্য, খুবই আশ্চর্য। আপনার কোনো ব্যাখ্যা আছে এ ব্যাপারে? খোদ শয়তান ঘরে ঢুকেছিল মিস্টার হোমস। তাই যদি হয় তো এ ব্যাপারে আমার কিছু করার নেই। তবে সে সিদ্ধান্তে আসার আগে স্বাভাবিক ব্যাখ্যা যদি পাওয়া যায় চেষ্টা করে দেখতে হবে। মিস্টার ট্রেগেনিস, আপনি দেখছি ফ্যামিলি থেকে আলাদা, ভাই বোনদের সঙ্গে এক বাড়িতে থাকতেন না। তাহলে ঠিক আমাদের টিনের খনি ছিল, বিক্রি করে দিয়ে টাকাটা ভাগ বাটোয়ারা করে নিই। সেই সময় একটু মন ঘষাঘষি হয়েছিল বটে, এখন সেসব কারো মন নেই। মানিয়ে নিয়েছি, আলাদা থাকলেও মিলেমিশে আছি ঠিকই। কাল রাতের ব্যাপারে ফিরে যাওয়া যাক। একসঙ্গে আড্ডা মেরে যাওয়ার সময় এমন কিছু নজরে পড়েছিল যার সঙ্গে আজকের এই মর্মান্তিক ব্যাপারে যোগাযোগ আছে। ভালো করে ভেবে দেখুন মিস্টার ট্রেগেনিস, ছোটখাটো সূত্র পেলেও উপকার হবে আমার। সেরকম কিছু তো মনে পড়ছে না। চারজনে কি ফুর্তির মেজাজে ছিলেন? হইচই করছিলেন দারুণ ভাবে। ভাই বোনেরা কি ভীতু ধাতের? আসন্ন বিপদ সম্পর্কে কোনো রকম ভয় টয় এর আগে দেখিয়েছিল? একদম নয়। কাজে লাগে এরকম কিছুই তাহলে বলার নেই আপনার? তন্ময় হয়ে মুহূর্তের জন্য কি যেন ভাবলেন মার্টিমার ট্রেগেনিস। ব্যাপার মনে পড়ছে। আমি জানলার দিকে পিঠ ফিরিয়ে টেবিলে বসেছিলাম। জর্জ বসেছিল জানলার দিকে মুখ ফিরিয়ে। হঠাৎ আমার কাঁধের ওপর দিয়ে জানলার দিকে কেন তাকালো দেখবার জন্যে ঘাড় ঘুরিয়েছিলাম আমি। খোলা খড়খড়ির পাক দিয়ে দেখতে পেলাম অন্ধকার বাগানে কালো ছায়ার মতন সাত করে কি যেন একটা সরে গেল। মানুষ কি জন্তু বোঝা গেল না। জর্জকে জিজ্ঞেস করতে বলল, ওরও মনে হলো কি যেন একটা ঝোপের মধ্যে মিলিয়ে গেল। ভালোভাবে ঠাওর খরা গেল না। উঠে গিয়ে দেখে এসেছিলেন? সামান্য ব্যাপার বলেই যাই, গুরুত্ব দিইনি আর কি। এর মধ্যে আসন্ন বিপদের সংকেত টের পাননি? অমঙ্গলের পূর্বাভাস? এবারেই না। এত সকালে দুঃসংবাদটা কিভাবে শুনলেন? উঠে বেড়াতে বেরোনো আমার বরাবরের অভ্যাস।
আজকেও বেরিয়েছিলাম, এমন সময় পাশে এসে দাঁড়ালো ডক্টর রিচার্ডসনের গাড়ি। মিসেস পোর্টার একটা ছোকরা মারফত ওকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। উঠে বসলাম গাড়িতে। বাড়িতে পৌঁছে ঘরের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলাম। মোমবাতি আর ফায়ার প্লেসের আগুন নিভে গেছে বেশ কয়েক ঘন্টা আগে। অন্ধকার ঘরে বসে থেকেছে ওরা ভোরের আলো না ফোটা পর্যন্ত। ডাক্তার বললেন 6 ঘন্টা আগে মারা গেছে বৃন্দা। জোর জবরদস্তির কোনো চিহ্ন কোথাও নেই। মুখ চোখের ওই রকম বিকট চেহারা নিয়ে ঘাড় গুজে বসে আছে চেয়ারে। বিরাট হনুমানের মতন দাঁত মুখ খিচিয়ে গলা ছেড়ে গান গাইছে জর্জ ওয়েন। সে দৃশ্য দেখা যায় না, সে দৃশ্য দেখা যায় না। আমি সহ্য করতে পারলাম না। ডাক্তার তো প্রায় অজ্ঞানের মতন এলিয়ে পড়লো চেয়ারে। কাগজের মতন সাদা হয়ে গেল মুখ। ধরাধরি করে তাকে নিয়ে এলাম বাইরে। পরম আশ্চর্য বলে যদি কিছু থাকে তবে তা এই কেস। আর দেরি করা সমীচীন হবে না। চলুন যাওয়া যাক ওয়ার্ডটায়। উঠোনটি মূল পথ তো নেই চেনা যায়। শুরুতেই এরকম গোলমেলে সমস্যা এর আগে কখনো হাতে আসেনি আমার। আমাদের প্রথম দিনের কার্যকলাপ তদন্তের অগ্রগতির পক্ষে খুবই সামান্য। সূত্রপাতেই একটা অদ্ভুত ঘটনা ছাপ রেখে গেল আমার মনে। অকুস্থলে যাওয়ার পথে রাস্তায় সরু গলির মতন এক জায়গায় বাঁক নিয়েছে। হঠাৎ শুনলাম সামনের দিক থেকে চাকার ঘড়ঘড় আওয়াজ আসছে। সরে দাঁড়ালাম এক পাশে। পাক দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল গাড়িটা। পলকের জন্য বন্ধ জানলার ফাঁক দিয়ে দেখলাম বীভৎসভাবে বিকৃত বিকট একটা জ্বলন্ত মুখ চাহনি মেলে কটমট করে তাকিয়ে আছে আমাদের দিকে। দাঁতে দাঁত ঘষ্টানি আর নিমেষহীন বিস্ফারিত চাহনি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো বিদ্যুৎ বেগে অতিক্রম করে গেল আমাদের। ঠোঁট পর্যন্ত সাদা হয়ে গেল মার্টিমার ট্রেগেনিসের। আচ্ছন্ন কণ্ঠে শুধু বললেন, হেলস্টনে নিয়ে যাচ্ছে ভাইদের। আমাদের ঘোর তখনও কাটেনি। আতঙ্ক বিস্ফারিত চোখে দুঃস্বপ্নের মতো অস্পৃয়মান কালো গাড়িটার দিকে তাকিয়ে রইলাম ফ্যাল ফ্যাল করে। তারপর পা চালালাম অভিশপ্ত বাড়িটার দিকে, যে বাড়ি থেকে এই অদৃষ্ট নিয়ে পাগলাগারদে যাত্রা করেছে দুটো শক্ত সমর্থ জোয়ান পুরুষ। কটেজ ঠিক নয়, বাড়িটাকে ভিলা বলা উচিত। বেশ বড়, ঝকঝকে, চারিদিকে বাগান। কার্নিশ বাতাসের দৌলতে এর মধ্যেই ফুলে ফুলে ছেয়ে গেছে। বাগানের দিকে খাবার ঘরের জানলাটা দেখা যাচ্ছে। মার্টিমার ট্রেগারনিসের বর্ণনা মতো এই জানলা দিয়েই এসেছে অপার্থিব সেই ভয়ঙ্করটি, যাকে দেখা মাত্র বিপুল আতঙ্কে তিনটে মানুষের সুস্থ চেতনার তুমুল বিস্ফোরণ ঘটেছে। নিমেষে বিকৃত হয়েছে মস্তিষ্ক। হোমস চিন্তায় বুঁদ হয়ে আস্তে আস্তে হাঁটছে ফুলের টবের পাশ দিয়ে বারান্দার দিকে। চিন্তায় সে এমনভাবে ডুবে গেছিল যে জলের ঝাড়িটার ওপর আচমকা হুমড়ি খেয়ে বাগানের পথ আর আমাদের সকলের পায়ের ওপর দিয়ে ছোটখাটো একটা বন্যা বয়ে গেল বললেই চলে। বাড়ির ভেতরে দেখা গেল প্রৌঢ়া কর্নিস হাউসকিপার মিসেস পর্টারের সঙ্গে একটি বাচ্চা মেয়ের সাহায্য নিয়ে সংসারের কাজ দেখাশোনা করে। হোমসের সমস্ত প্রশ্নের জবাব মুখে মুখে দিয়ে গেল মিসেস পর্টার। রাত্রে শব্দদব্দ কিছু কানে আসেনি। গত রাতে মনিবরা যেরকম খোশ মেজাজে ছিলেন সেরকম সচরাচর থাকেন না। সকালে ঘরে ঢুকেই এই বীভৎস দৃশ্য দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর সুস্থ হয়ে জানলাটা খুলে দেয় যাতে ভোরের বাতাস ঘরে ঢোকে। তারপর ছুটে বাইরে গিয়ে চাষাদের একটা ছেলেকে দিয়ে ডাক্তারকে খবর পাঠায়। বোনের দেহ ওপরের বিছানায় শোয়ানো আছে, ইচ্ছে হলে দেখে আসতে পারি। ভাই দুজনকে পাগলাগারদে নিয়ে যাওয়ার সময় 4 জন গাট্টা গোট্টা পালোয়ানকে হিমশিম খেতে হয়েছে। সে নিজে এ বাড়িতে আর এক দণ্ডও থাকবে না। সেন্ট ডিমসে আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে আজকেই বিকেলে। ওপরে গিয়ে দেখলাম মিস ব্রেন্ডা ট্রেগারনিসের মৃতদেহ। সত্যি পরমা সুন্দরী মেয়ে, মাঝবয়সী হলেও রূপ যেন ফেটে পড়ছে। নিখুঁত মুখটি প্রকৃত সুন্দর, যদিও সে মুখ নিশ্চিম আতঙ্কে বিকৃত হয়ে রয়েছে।
মৃত্যুর ঠিক পূর্বের মুহূর্তে যা দেখে প্রাণ পাখি খাঁচা ছেড়ে উড়ে গিয়েছে, সেই ভয়ের রেশ এখনো লেগে রয়েছে মুখের পরতে পরতে। শোবার ঘর থেকে নেমে এলাম বসার ঘরে, যে ঘরে আশ্চর্য সেই ঘটনার সূত্রপাত ও শেষ। ফায়ার প্লেসে শুধু কাঠকয়লা, টেবিলের ওপর শেষ পর্যন্ত পুড়ে যাওয়া 4টে মোমবাতি আর ছড়ানো তাস। চেয়ারগুলো কেবল সরিয়ে রাখা হয়েছে দেয়ালের গা ঘেঁষে। এছাড়া ঘরের কোনো জিনিস নাড়াচাড়া করা হয়নি। লঘু পায়ে অস্থিরভাবে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো হোমস। চেয়ারগুলোকে টেনে এনে রাখলো টেবিলের পাশে, যেখানে থাকা উচিত সেইখানে। প্রত্যেকটা চেয়ারে বসে দেখলে জানলা দিয়ে বাগানের কতখানি দেখা যায়। খুঁটিয়ে দেখলে মেঝে, কড়িকাঠ আর ফায়ার প্লেস। কিন্তু ক্ষণিকের জন্য চোখ জ্বলে উঠতে দেখলাম না, শক্ত ঠোঁট হতে দেখলাম না। যে লক্ষণগুলি দেখলেই বুঝলাম নিশ্ছিদ্র অন্ধকারে আলোর নিশানা পেয়েছে বন্ধু আমার। একবার কেবল জিজ্ঞেস করলো, বসন্তের সন্ধেবেলায় এইটুকু ঘরে আগুন জ্বালানোর কি এমন দরকার পড়লো বলতে পারেন? ডোবা ঠান্ডা পড়েছিল, স্যাঁতস্যাঁত করছিল, তাই আমি আসার পরেই হয়েছিল আগুনটা। এখন কি করবেন মিস্টার হোমস? হাসলো হোমস। আমার বাহু স্পর্শ করে বললে, ওহে ওয়াটসন, তামাক দিয়ে বিষানো যে উচিত নয় তা তোমার কাছে বহুবার শুনেছি। এখন কিন্তু সেই তামাক সেবনের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। ভদ্র মহোদয়গণ, আপনাদের অনুমতি নিয়ে আমি চললাম তামাক খেতে। কেননা এখানে দেখবার মতো আর কিছু নেই। ভেবে চিনতে যদি কিছু পাই তো আপনাকে জানাবো মিস্টার ট্রেগানিস। পাদ্রী সাহেবকেও খবর দেবো। আপাতত সুপ্রভাত। পলধু কটেজে ফিরে না আসা পর্যন্ত আর একটি কথাও বলল না হোমস। গুটিসুটি মেরে বসে রইল আর্ম চেয়ারে। তাম্রকুটের নীলচে ধোয়ার কুণ্ডলীর মধ্যে অদৃশ্য হয়ে রইল বললেই চলে চিন্তাকুটির বিশুষ্ক মুখখানা। কালো ভুরু কুচকে কপালের রেখায় রেখায় অজস্র চিন্তার ছাপ ফেলে শূন্য মুখে মেলে তাকিয়ে রইল কোনো এক সুদূরের পানি। অবশেষে একসময় পাইপ নামিয়ে তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে অট্ট হেসে বলল, ভায়া, অযথা ভেবে সুবিধে হবে না। সমুদ্রের ফুরফুরে বাতাস, সূর্যদেবের মিষ্টি রোদ আর ধৈর্য, এই তিনটেই এখন বিশেষ দরকার। চলো পাহাড়ে বেরিয়ে বরং চকমকির পাথরের তীর খোঁজা যাক। সমস্যার সূত্র খোঁজার চাইতে সেটা সহজ। কয়লা ছাড়া ইঞ্জিন চালাতে গেলে ইঞ্জিন যেমন বিগড়ে যায়, উপযুক্ত রসদ ছাড়া ব্রেন খাটাতে গেলেও ব্রেন তেমনই বিকল হয়। চলো চলো, হাওয়া আর রোদ খেয়ে আসা যাক। সমুদ্রের ধারে ধারে পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে হোমস বললে, সমস্ত ব্যাপারটা এবার ঠান্ডা মাথায় তলিয়ে দেখা যায়। সবার আগে এ ব্যাপারে যা কিছু জেনেছি তা সে যত তুচ্ছই হোক না কেন পরপর সাজিয়ে ফেলা যাক। তাহলে নতুন কোনো ব্যাপার যখন জানবো, ঠিকমতো জায়গায় বসিয়ে ঘটনা পরম্পরা সম্পূর্ণ করা সহজ হবে। ভূত, প্রেত, পিশাচ, শয়তানের হাত ঘটনায় নেই। প্রথমেই কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া যাক, কেমন? মানুষের ব্যাপারে পিশাচ নাক গলিয়েছে এ তত্ত্ব মানতে আমি রাজি নই। মন থেকে সম্ভাবনা তাই একেবারেই বাদ দেওয়া গেল। বেশ বেশ, তাহলে কি পাচ্ছি এখন? কোনো একটা মানবিক উৎপাতের দরুন মারাত্মক চোট পেয়েছে 3 ব্যক্তি। একজন মারা গেছে, 2জন উন্মাদ হয়ে গিয়েছে। উৎপাতটা জ্ঞাতসারে হতে পারে, অজ্ঞাতসারেও হতে পারে। এই হলো গিয়ে শক্ত জমি, চিন্তার উপযুক্ত ক্ষেত্র। এর উপর সিদ্ধান্তর ইমারত তৈরি করা যাক। ভয়াবহ এই কাণ্ডটা ঘটল কখন? মিস্টার ট্রেগানিসের কথা মেনে নিলে তিনি ঘর ছেড়ে চলে আসবার ঠিক পরেই। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধরে নিতে পারি উনি চলে আসার মিনিট কয়েকের মধ্যেই ঘটনাটা ঘটেছে, কেননা টেবিলের তাস টেবিলেই পড়ে, জড়ো করা হয়নি। শোয়ার সময় হয়ে যাওয়া সত্ত্বেও টেবিল ছেড়ে কেউ নড়েনি, চেয়ার পর্যন্ত সরায়নি। তাই
ফের বলছি, উনি চলে আসতে না আসতেই রহস্যজনক সেই আতঙ্কে এসে উপস্থিত হয়েছে জানলার বাইরে, এবং তা ঘটেছে রাত 11টার মধ্যেই, পরে নয়। আচ্ছা, এরপর আমাদের করণীয় হলো ঘর ছেড়ে চলে আসবার পর মিস্টার ট্রেগানিজের গতিবিধি তার জবানবন্দির সঙ্গে মিলিয়ে নেওয়া। সত্যিই উনি সন্দেহের ঊর্ধ্বে, কেননা ঝাড়ি উল্টে দেওয়ার বদখত কৌশলটা তোমার অজানা নয়। ফলে ভদ্রলোকের পায়ের স্পষ্ট ছাপ পেলাম ভিজে মাটির ওপর। গতদিনও বৃষ্টি হয়েছিল, মাটি ভিজে ছিল। মিস্টার ট্রেগানিজ এবং আরও অনেকের পায়ের ছাপ ভিজে মাটিতে ছিল। তার মধ্যে থেকে মিস্টার ট্রেগানিসের পায়ের ছাপ খুঁজে নেওয়া খুব একটা কষ্টকর হলো না। ভদ্রলোকের গতিবিধি লক্ষ্য করে নিশ্চিন্ত হলাম। দেখলাম উনি বাড়ি থেকে বেরিয়েই খুব তাড়াতাড়ি পাদ্রী মশাইয়ের বাড়ির দিকে, মানে নিজের বাড়ির দিকে গেছেন। সন্দেহ চক্র থেকে তাহলে বাদ গেলেন মিস্টার ট্রেগানিস। তাস খেলা জন্মের মতো পণ্ড হয়ে গেল কার জন্য এখনো কিন্তু তা জানা যাচ্ছে না। কার আবির্ভাবে তো আতকে উঠল তিনটে সুস্থ মানুষ, তাও এখনো রহস্য তিমির অদৃশ্য। আতঙ্কটা এলো কোন পথে কিছুতেই বোঝা যাচ্ছে না। মিসেস পোর্টারকে বাদ দেওয়া যায়, একেবারেই গোবেচারা মেয়ে ছেলে। এমনও হতে পারে বাগানের জানলায় গুড়ি মেরে এসে দাঁড়িয়েছিল কেউ, এমন বিকট কাণ্ড করেছে যে দেখেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছে তিনজনের। ঠিক এই ধরনের সম্ভাবনার আভাস দিয়েছেন একজনই, মিস্টার মর্টিমার ট্রেগানিস। বাগানের অন্ধকারে সাত করে কি যেন একটা মিলিয়ে গিয়েছিল, দেখেছেন উনি, দেখেছে ওর ভাই। খুবই আশ্চর্য ঘটনা, কেননা গত রাতে আকাশ মেঘলা থেকেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়েছে, ঘুটঘুটে অন্ধকার বিরাজ করেছে। কাজেই এদেরকে ভয় দেখিয়ে পাগল করবার মতলব নিয়ে কেউ এসে থাকলে তাকে সার্সির কাছে মুখ চেপে ধরতেই হবে, নইলে অন্ধকারে দেখাই যাবে না। জানাল নিচেই 1 ফুট 3 চওড়া ফুলের ঝোপ আছে, কিন্তু নরম মাটিতে কই কারো পায়ের ছাপ তো পড়েনি। সেই কারণেই ভেবে পাচ্ছি না বাইরে থেকে এসে কারো পক্ষে মুখ না দেখিয়ে ভয় দেখানো সম্ভব হয় কি করে। সবচেয়ে বড় কথা, এত কাঠখড় পুড়িয়ে এত ঝঞ্ঝাট করে গোবেচারা 3টে মানুষকে ভয় দেখানোর কারণটাই বা কি, তাও তো মাথায় আসছে না। ওয়াটসন, বুঝেছ তো অসুবিধাটা হচ্ছে কোথায়? হাড়ে হাড়ে বুঝছি, বললাম দৃঢ় স্বরে। তা সত্ত্বেও যেন আরও একটু সূত্র পেলে এর মধ্যেও আলোর নিশানা দেখা যাবে। তুমি তো জানো অতীতে এমনই অনেক ঝাপসা কেস নিয়ে প্রথম নাকানি চোবানি খেয়েছি। শেষকালে কিন্তু সমস্যার হিমালয়ও এক লাফে পেরিয়ে গিয়েছি। কাজেই আমার বুদ্ধি যদি নাও, তো যতক্ষণ ঠিক তথ্য হাতে না আসছে ততক্ষণ এ কেস শিখেই তুলে রেখে চলো। গুহাবাসী মানবের অন্বেষণে সময়টা ব্যয় করা যাক। যখন খুশি মনটাকে বিষয়ান্তরে সরিয়ে নিয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল শার্লক হোমসের। এ নিয়ে এর আগেও অনেক কথা বলেছি আমি, কিন্তু সেদিন কর্নওয়ালের সেই বাসন্তী প্রভাতে যেভাবে ঝাড়া 2 ঘন্টা কেল, তীরের ফলা আর খোলামকুচি নিয়ে সারগর্ভ বক্তৃতা দিয়ে গেল, তেমনটি কখনো দেখিনি। হালকাভাবে কথা বলার ধরন দেখে মনেই হলো না যে অত্যন্ত নারকীয় একটা কেস একটু আগেই কুড়ে খেয়েছে ওর মস্তিষ্ককে, সমাধান না পেয়ে হাল ছেড়ে দিয়েছে। বিকেলবেলায় কটেজে ফিরে দেখলাম একজন দর্শনার্থী বসে রয়েছেন আমাদের ফেরার পথে। ইনি নিমেষের মধ্যে আমাদের মধ্যে ফিরিয়ে আনলেন ভয়াবহ সেই কেসের আলোচনায়। এক নজরেই দুজনেই চিনলাম ভদ্রলোককে, পরিচয় করিয়ে দেওয়ার দরকার হলো না। বিরাট চেহারা, এবড়ো খেবড়ো সুগভীর বলিরেখা আঁকা মুখ, জলজলে ভয়ানক চোখ আর গরুর পাখির চঞ্চুর মতো টিকলো নাক, প্রায় কড়িকার ছোঁয়া তেল চটচটে চুল আর চিরন্তর চুরুটের দৌলতে
ঠোঁটের কাছে নিকোটিন লাগানো সোনালি ঝাড়হালা অমন আশ্চর্য সাদাটে দাড়ি গোটা লন্ডন আর আফ্রিকায় শুধুমাত্র একজনেরই আছে। প্রচণ্ড ব্যক্তিত্বের অধিকারী, বিখ্যাত সিংহ শিকারী এবং অজানার অভিযাত্রী ডক্টর লিয়ান স্টার্নডেল। উনি এ জেলায় আছেন সে খবর আমরা পেয়েছিলাম। জলার রাস্তায় বার কয়েকর তালঢাঙা চেহারাও দেখেছিলাম। উনি আমাদের কাছে ঘেঁষেননি, আমরাও ওকে সযত্নে এড়িয়ে গিয়েছি। উনি একলা থাকতে ভালোবাসেন বলে। এই কারণেই পর্যটনের ফাঁকে ফাঁকে বেশিরভাগ সময় তিনি কাটান বুচান আয়ারেন্সের নির্জন জঙ্গলে ছোট্ট একটি বাংলো বাড়িতে। এই অঞ্চলে এলে তিনি বই আর ম্যাপ নিয়ে তন্ময় হয়ে থাকেন নিজের মধ্যে। নিজের কাজকর্ম নিজেই করেন, কারো সাহায্য নেন না, কারো সঙ্গে থাকেনও না, কোনো প্রতিবেশীর সঙ্গে মেশেন না, তাদের ব্যাপারে নাকও বলার না। তাই অবাক হয়ে গেলাম ব্যগ্রভাবে যখন হোমসের কাছে জানতে চাইলেন রহস্যজনক এই উপসংহারে অগ্রগতি কিছু হয়েছে কিনা। বললেন, গায়ের পুলিশগুলো একেবারে আকাট। আপনার তো অভিজ্ঞতা কম নয়, নিশ্চয়ই হালে পানি পাবেন। এ ব্যাপারে আমার এত আগ্রহ কেন জানেন? আমার মা কর্নিশ, সেই দিক দিয়ে ট্রিগনিসরা আমার মাস্তুতো ভাই বোন। এদের আমি ভালো করেই চিনি, তাই আমার মন ভেঙে গিয়েছে ওই শোচনীয় পরিস্থিতিতে। প্লিমিথুস পর্যন্ত গিয়ে ফিরে এলাম, আজ সকালেই খবরটা পেয়ে এলাম। যদি আপনার তদন্তে কিছু সাহায্য করতে পারি এই আশা। জাহাজ ছেড়ে গেল তো? পরের জাহাজে যাব। তাই নাকি? একেই বলে বন্ধুত্ব। আত্মীয়, আগেই বলেছি। তা বলেছেন। মায়ের তরফে মাস্তুতো ভাই বোন। মালপত্র কোথায়? জাহাজে নাকি? কিছু কিছু, বেশিরভাগটাই হোটেলে। কিন্তু খবরটা নিশ্চয়ই প্লিমাউথ খবরের কাগজে বেরোয়নি। আজ্ঞে না, টেলিগ্রামে খবরটা পেয়েছি। কে পাঠিয়েছে জানতে পারি? আপনার কৌতূহলটা একটু বেশি রকমের মিস্টার হোমস। আমার ব্যবসায়ী যে তাই। মিস্টার হে পাঠিয়েছেন টেলিগ্রাম। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলবো, কেসটা সম্পর্কে এখনো মনস্থির করে উঠতে পারিনি, তবে শিগগিরই করব। তার আগে কিন্তু বলাটা সমীচীন হবে না। আপনার সন্দেহ কোন খাতে বইছে বলতে আপত্তি আছে? জবাবটা জানা থাকলে তো বলবো। খামেখা সময় নষ্ট করলাম দেখছি। যাক, আর কথা বাড়াতে চাই না। হনহন করে বেরিয়ে গেলেন বিখ্যাত সিংহ শিকারী। 5 মিনিটও গেল না, পেছন নিল শার্লক হোমস। ফিরল সন্ধ্যাবেলায়। উদ্ভ্রান্ত মুখচ্ছবি আর স্লথ পদক্ষেপ দেখেই বুঝলাম পণ্ডশ্রম হয়েছে, সুবিধে করে উঠতে পারেনি। একটা টেলিগ্রাম এসে পড়েছিল, চোখ বুলিয়ে নিয়েই ছুঁড়ে ফেলে দিল অগ্নিকুণ্ডে। প্লিমাউথ হোটেলের টেলিগ্রাম। মিস্টার রাউন্ডের কাছে ঠিকানা নিয়ে টেলিগ্রাম পাঠিয়ে জানতে চেয়েছিলাম ডক্টর স্টার্নডেল যা বলে গেলেন তা সত্যি কিনা। দেখা যাচ্ছে সব সত্যি। সত্যি উনি জাহাজে কিছু মাল পাঠিয়েছেন, এক রাত হোটেলে কাটিয়েছেন, তারপর ছুটে এসেছেন এখানকার তদন্ত দেখতে। কি বুঝলে ওয়াটসন? বুঝলাম যে এই ব্যাপারে ওর গভীর আগ্রহ রয়েছে। খুবই গভীর বন্ধু, খুবই গভীর। ওর এই সুগভীর আগ্রহের মধ্যেই কিন্তু একটা সুতো রয়েছে, এইটা জাস্ট ধরতে পারছি না। ঠিক মতো নাগাল পেয়ে গেলে জানবে জট ছাড়িয়ে ফেলা যাবে। অত মুছড়ে পড়ো না ওয়াটসন, ফুর্তি করো। সব সূত্র এখনো হাতে আসেনি, এলে আর অসুবিধা থাকবে না, বলে রাখছি। হোমসের কথার তাৎপর্য যে কতখানি এবং কি ধরনের পৈশাচিক আর অদ্ভুত কর্মকাণ্ডের ফলে তদন্ত নতুন দিকে মোড় নিতে চলেছে, তখন কিন্তু তা একদম বুঝতে পারিনি। সকালবেলায় জানলায় দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছি, এমন সময় দেখলাম একটা এক্কা গাড়ি ঝড়ের মতো আসছে রাস্তা দিয়ে। গাড়ি দাঁড়ালো আমাদেরই কটেজের সামনে। লাফিয়ে নামলেন পাদ্রী মশাই এবং নক্ষত্র বেগে দৌড়ে এলেন ভেতরের দিকে। জামা কাপড় পরে
তৈরি হয়েছিল হোমস। দুজনেই দৌড়ে গেলাম ওর দিকে। সাংঘাতিক উত্তেজিত হয়েছিলেন পাদ্রী, ভালো করে কথাও বলতে পারছিলেন না। হাঁসফাঁস করতে করতে বললেন, অপদেবতা, অপদেবতায় আমাদের ভিটে মাটি তুলে ছাড়বে মিস্টার হোমস। কারুর নিস্তার নেই, কেউ বাঁচবে না, সবাই মরবে এই অঞ্চলে। ছায়ের মতন ফ্যাকাশে মুখ, আতঙ্ক বিস্ফারিত চোখে প্রায় নাচতে নাচতে চেঁচাতে লাগলেন ভদ্রলোক। চোখ মুখের ওই রকম অবস্থা না দেখলে নির্ঘাত হেসে ফেলতাম। অবশেষে একটু ধাতস্থ হয়ে ব্যক্ত করলেন ভয়াবহ সংবাদটা। মিস্টার ট্রেগেনিস কাল রাতে মারা গেছেন। 3 ভাই বোনের চোখে মুখে যেসব লক্ষণ দেখা গেছে তার সমস্ত ওর মুখেও ফুটে উঠেছে। সঙ্গে সঙ্গে যেন এনার্জির বিস্ফোরণ ঘটল শার্লক হোমসের সর্ব অঙ্গে। ছিটকে গেল জ্যামুক্ত তীরের মতন। আপনার একাই আমাদের জায়গা হবে তো? হবে। ওয়াটসন, ব্রেকফাস্ট পরে খাবো। মিস্টার রাউন্ডে চলে আসুন, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি চলুন। কে আবার কোথায় হাত দিয়ে ফেলবে তার আগেই পৌঁছতে হবে। শুনছিলেন দ্য অ্যাডভেঞ্চার অফ ডেভিল ফুড, রচনা স্যার আর্থার কোনান ডয়েল, গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের চরিত্রে শুভজিৎ, ডক্টর লিওন স্টানডেলের চরিত্রে অঙ্কিত, মিস্টার রাউন্ডহের চরিত্রে ঋতব্রত, মর্টিমার ট্রেগানিসের চরিত্রে দেবজিৎ, গল্পের সূত্রধর এবং শার্লক হোমসের চরিত্রে আমি অয়ন, সঙ্গীত পোস্টার ডিজাইনিংয়ে অয়ন, নির্দেশনায় টিম কিশোর। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রাম, লিঙ্ক ডেসক্রিপশন। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। এই গল্পের দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে আসছে। দেখা হবে আগামী সপ্তাহে। আজকের মতো বিদায়।